হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজ আমি আলোচনা করব ক্লাস 7-এর জন্য রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফির ক্ষেত্রে যে 5 নম্বর স্কুল আছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ, এইচএস, তার সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো। একের দাগে যে কোশ্চেনগুলো আছে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো সেগুলো দেখে নাও। ভারতের নীলগিরি হলো একটি, অপশান বি হবে রাইট অ্যান্সার স্তূপ পর্বত। 2 নম্বর ছোট নাগপুর মালভূমি, অপশান সি হবে রাইট অ্যান্সার ব্যবিচ্ছন্ন মালভূমি। 3 নম্বরে দেখো স্তূপ পর্বতের মস্তক ভাগ, অপশান বি হবে রাইট অ্যান্সার চ্যাপ্টা হয়ে থাকে। 4 নম্বরে নদী মুখ চওড়া হলে তাকে, অপশান বি রাইট অ্যান্সার খাঁড়ি বলে। গঙ্গার একটি উপনদী, অপশান এ হবে রাইট অ্যান্সার যমুনা। মোহনার কাছে নদীর প্রধান কাজ, অপশান বি হবে রাইট অ্যান্সার অবক্ষেপণ। 7 নম্বর অবক্ষেপণ মানে জমা করা বা সঞ্চয় করা। 7 নম্বরে মাটি সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে কি, অপশন বি হবে রাইট অ্যান্সার ভূপ্রকৃতি। 8 নম্বরে দেখো উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটির সৃষ্টির হার, অপশান এ হবে দ্রুত। কারণ কি, এখানে ব্যাকটেরিয়া ভাইরাসের অ্যাক্টিভিটি বেশি থাকে, বৃষ্টি যেহেতু পায় উষ্ণ আর্দ্রতে, না আর্দ্রতা বেশি পায়, ফলে পচন কার্য তাড়াতাড়ি হয়, রেগোলিত তাড়াতাড়ি তৈরি হয়, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টিতে উষ্ণ আর্দ্র জলবায়ু দ্রুত হয়। 9 নম্বর কোশ্চেন দেখো আফ্রিকার নদীগুলি, অপশন বি হবে রাইট অ্যান্সার খরস্রোতা। 10 নম্বর কোশ্চেন দেখো আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটি হলো, অপশন এ হবে রাইট অ্যান্সার সাভানা। এবার দুয়ের দিকে যে শূন্যস্থান পূরণগুলো আছে দেখে নাও। দুয়ের একে ভারতের সাতপুরা ড্যাশ শ্রেণীর পর্বত, ভারতের সাতপুরা স্তূপ শ্রেণীর পর্বত, স্তূপ পর্বত। 2 নম্বরে দেখো একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো কি, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ শূন্যস্থানে বসবে তিব্বত মালভূমি। 3 নম্বরে দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, শূন্যস্থানে বসবে অ্যাঞ্জেল জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। 4 নম্বরে দেখো চক একটি ড্যাশ শিলা, চক একটি পাললিক শিলা হবে, শূন্যস্থানে বসবে পাললিক শিলা। সাভানা কথার অর্থ হলো ড্যাশ, সাভানা কথার অর্থ হলো বিস্তীর্ণ তৃণভূমি। 3-এর দাগে এক কথায় উত্তর দিতে বলেছে দেখো। 3-এর একে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি, অ্যান্সার হবে আরাবল্লী পর্বত, পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত। 2 নম্বরে দেখো কোন অঞ্চলে নদীর ধারণ অববাহিকা দেখা যায়, নদীর উৎস অঞ্চলে। উৎস অঞ্চল কোথায় থাকে, পার্বত্য অঞ্চলে, হয় উৎস অঞ্চল হবে বা পার্বত্য অঞ্চলে ধারণ অববাহিকা দেখা যায়। 3 নম্বরে দেখো ভারতের বৃহত্তম মালভূমির নাম কি, এটা জানি আমরা, দাক্ষিণাত্য মালভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মালভূমি। 4 নম্বরে দেখো মার্বেল কোন জাতীয় শিলা, মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। 5 নম্বরে দেখো অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তুবকাল। 4-এর দাগের কোশ্চেনগুলো দেখে নাও। অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে। 1 নম্বরে পর্বত গ্রন্থি কাকে বলে, পর্বত গ্রন্থি কাকে বলে, যে স্থান থেকে একাধিক পর্বত শ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বত গ্রন্থি বলে, যেমন পামির মালভূমি একটি বিখ্যাত পর্বত গ্রন্থি। অথবা কোশ্চেনটা দেখে নাও, লোয়েস সমভূমি কাকে বলে, মরুভূমি অঞ্চলের সূক্ষ্ম বালুকণা বায়ুর দ্বারা বাহিত হয়ে বহু দূরে নিচু এলাকায় সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে, অর্থাৎ বালির দ্বারা যে সমভূমি তৈরি হয় মরুভূমি অঞ্চলে, যেমন চীনের হুয়াংহো অববাহিকা। 2 নম্বরের কোশ্চেন দেখো জলচক্র কাকে বলে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের মধ্যে জলের চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। এই প্রক্রিয়ায় জল বাষ্পীভূত হয়ে উপরে ওঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। বায়ুমণ্ডল কাকে বলছে, সমুদ্র, সাগর, মহাসাগর, নদ নদী এগুলাকে বায়ুমণ্ডল বলছে। বায়ুমণ্ডল হচ্ছে তো আমরা জানি বায়ুমণ্ডল 5টা স্তর আছে মেনলি। আর শিলামণ্ডল মানে ভূগর্ভস্থটাকে বলছে শিলামণ্ডল। তার মধ্যে যেভাবে জলচক্রটা হয়, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। ফার্স্টে ওয়াটার গ্যাদার্স, নদ নদী বা সাগর মহাসাগরে একদম নিচে দেখো, সেখান থেকে হচ্ছে সূর্যালোক পাচ্ছে, দিয়ে ইভাপোরেশন হচ্ছে অর্থাৎ বাষ্পীভবন হচ্ছে। বাষ্পীভবন হয়ে কি হচ্ছে, উপরে দেখো, তারপর তীর চিহ্ন দিয়ে 2 নম্বরে কন্ডেনসেশন হচ্ছে অর্থাৎ ক্লাউড ফর্মেশন, মেঘ তৈরি হচ্ছে। তারপর 3 নম্বরে দেখো প্রেসিপিটেশন হচ্ছে, অর্থাৎ মেঘ কি হচ্ছে, যখন জলীয়বাষ্প ধরে রাখতে পারছে না, বৃষ্টি রূপে বা বরফ তুষারকণা রূপে পৃথিবীতে নেমে আসছে, সেই জল আবার গড়িয়ে নদ নদী দিয়ে যাচ্ছে, কিছুটা হচ্ছে ভূগর্ভস্থে চুঁয়ে চুঁয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে নদ নদী থেকে পুনরায় আবার সূর্যের তাপ ইভাপোরেশন হচ্ছে, এইভাবে যে জলচক্র চলতে থাকে। অথবা কোশ্চেন দেখো জলবিভাজিকা কাকে বলে, 2 বা ততোধিক নদী অববাহিকা পৃথককারী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে, যেমন মধ্য এশিয়ার পর্বত সমূহ বা ভারতের বিন্ধ্য পর্বত।
এবার 3 নম্বরে দেখো স্তরীভূত শিলা কাকে বলে? পলি, সমুদ্র বা হ্রদের তলদেশে বছরের পর বছর স্তরে স্তরে জমা হয়ে চাপের ফলে যে কঠিন শিলায় পরিণত হয় তাকে স্তরীভূত শিলা বা পাললিক শিলা বলা হয়। এবার 4 নম্বরে দেখো স্তরীভূত শিলার ছবিটা পাশে দেওয়া আছে, দেখো স্তরে স্তরে দেখো না দাগ দাগ করা আছে যেন মনে হচ্ছে পরপর স্তরে স্তরে তৈরি হয়েছে। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটা অনেকবারই পড়েছো। নদীর উপর বাঁধ দিয়ে যখন বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন ও মৎস্য চাষের মতো একাধিক উদ্দেশ্য পূরণ করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদাহরণ জানি আমরা ডিভিসি হতে পারে, যেখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, কৃষিকাজের জন্য জল ব্যবহার করা হয়, মাছ চাষ করা হয়, এটসেট্রা। এরপরে 5-এর দাগের কোশ্চেনগুলো দেখে নাও। অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে। সমভূমি অঞ্চলের ঘনবসতি গড়ে ওঠার কারণ কি? অর্থাৎ ঘন জনবসতি গড়ে ওঠার কারণ চাইছে। সমভূমি অঞ্চলে জীবধারণের অনুকূল পরিবেশ থাকায় জনবসতি ঘন হয়। এর প্রধান কারণগুলো হলো উন্নত কৃষিকাজ হয় এখানে। সমভূমির উর্বর পলিমাটি কৃষিকাজের জন্য অত্যন্ত উপযুক্ত, যা প্রচুর খাদ্য উৎপাদনে সাহায্য করে। পাশে ছবি দেওয়া আছে, দেখো ধান ভালো হয় সমভূমি অঞ্চলে। সহজ যাতায়াত ব্যবস্থা, সমতল ভূপ্রকৃতি হওয়ার কারণে এখানে সড়ক পথ, রেলপথ নির্মাণ করা সহজ, ফলে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অনেক উন্নত। কারণ যদি পাহাড়ি এলাকা হতো বা দুর্গম এলাকা হতো সেখানে রেলপথ বা সড়কপথ আছে যদিও, তবে নির্মাণ করা খুব কষ্টকর, বা সমভূমি অঞ্চলের মতো এত নেই, একটা দুটো লাইন গেছে। শিল্পায়ন ও নগরায়ন, সমভূমি অঞ্চলে কলকারখানা স্থাপন এবং বড় শহর গড়ে তোলার সুবিধাজনক হয়, কর্মসংস্থানের সুযোগ বেশি থাকে। অনুকূল জলবায়ু থাকে, শান্তি অঞ্চল জলবায়ু আরামদায়ক হয় এবং জীবন ধারণের জন্য উপযোগী হয়। জলের প্রাপ্যতা সহজে বিভিন্ন নদ নদী থাকায় সমভূমি অঞ্চলে নদী এবং জলাশয়ের সংখ্যা বেশি থাকায় পানীয় জল, সেচের জলের অভাব হয় না। এইসব কারণগুলোর জন্য ঘনবসতি গড়ে উঠেছে। এর অথবা যে কোশ্চেন আছে দেখে না, পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠার কারণ বা গড়ে ওঠে না কেন? পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে না ওঠার প্রধান কারণগুলি নিচে দেওয়া হলো। দুর্গম ভূপ্রকৃতি একটা আমরা জানি। পাহাড়ি অঞ্চলে বন্ধুর অসমতল ভূপ্রকৃতির কারণে বড় কলকারখানা তৈরির জন্য প্রয়োজনীয় সমতল ভূমির অভাব থাকে। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো দুর্গম হয় এরকম উঁচু নিচু পাহাড়, এখানে বড় শিল্প গড়ে তোলা সম্ভব নয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাব, এত ভালো পরিবহন যোগাযোগ ব্যবস্থা নেই, বড় বড় গাড়ি এখানে ঢুকতে পারবে। খাড়া ঢাল ও দুর্গম রাস্তার কারণে ভারী যন্ত্রপাতি এবং কাঁচামাল আনা নেওয়া করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। কাঁচামালের অভাব, কৃষিভিত্তিক বা খনিজ ভিত্তিক অনেক কাঁচামাল এই অঞ্চলে সহজে পাওয়া যায় না। বাজারের দূরত্ব, উৎপাদিত পণ্য বড় শহর বা বাজারে পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থা না থাকায় খরচ বেড়ে যায়। তারপর নেক্সট হচ্ছে দেখো শ্রমিকের অভাব। পার্বত্য অঞ্চলে জনবসতি কম হয়, দক্ষ শ্রমিকের অভাব দেখা দেয়। বিদ্যুৎ পরিকাঠামো, বিদ্যুৎ শিল্প স্থাপনের জন্য যে প্রয়োজনীয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলা এই অঞ্চলে বেশ চ্যালেঞ্জিং। কারণ পার্বত্য অঞ্চলে একমাত্র জলবিদ্যুৎ কোনো কোনো স্থানে উৎপাদন হতে দেখা যায়, অন্যান্য বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ খুবই কম। নেক্সট দেখো 2-এর দাগের কোশ্চেন, বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত উল্লেখ করতে বলেছে। বদ্বীপ কাকে বলে এগুলো আগেই পড়েছো, দেখে নাও তাও। নদীর মোহনায় সমুদ্রের অগভীর অংশে পলি সঞ্চিত হয়ে গ্রিক বর্ণ ডেল্টা বা বাংলা ব অক্ষরের মতো যে ভূখণ্ড সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলা হয়। বদ্বীপ গঠনের 3টি শর্ত: 1 নম্বর, নদীতে প্রচুর পরিমাণে পলি, বালি ও কাদার উপস্থিতি। 2 নম্বরে, মোহনায় সমুদ্রের জলের স্রোত ও ঢেউ কম থাকতে হবে। 3 নম্বরে, মোহনার কাছে সমুদ্রের গভীরতা কম হওয়া প্রয়োজন, তবেই তো সঞ্চিত হবে ওই একটা ব আকৃতির বা পাখির পায়ে আকৃতির বদ্বীপ সৃষ্টি। যে ছবিগুলো দেওয়া আছে বদ্বীপকে দেখবে, নদীর হচ্ছে নিম্ন প্রবাহে এই বদ্বীপ সৃষ্টি হয় মোহনার কাছে। আর সৃষ্টি হওয়ার জন্য এই 3টা শর্ত বলেছি, আরও অনেক শর্ত আছে, মেনলি 3টে শর্ত। এর অথবা কোশ্চেন দেখো, নদীর নিম্ন গতিতে প্রায়ই বন্যা হয় কেন? নদীর নিম্ন গতিতে প্রায়ই বন্যা হওয়ার প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। পলি সঞ্চয়, নদীর নিম্ন গতিতে স্রোতের বেগ অত্যন্ত কমে যায়, ফলে নদী তার সাথে বয়ে আনা বালি, পলি, কাদা আর বহন করতে পারে না এবং সেগুলো নদীর তলদেশে জমতে থাকে। এর ফলে নদীর গভীরতা কমে যায়। জল ধারণ ক্ষমতা হ্রাস পায়, তলদেশে পলি জমার কারণে নদী অগভীর হয়ে পড়ে, ফলে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল নদীতে ধারণ করতে পারে না। ফলে কি হয়, জল দুকুল ছাপিয়ে সংলগ্ন এলাকায় প্লাবন বা বন্যা সৃষ্টি করে। মন্থর গতি হয়ে যায়, অর্থাৎ গতি কমে যায়। নিম্ন গতিতে ভূমির ঢাল খুব কম থাকায় জল খুব ধীরে প্রবাহিত হয়, যা জল দ্রুত নিষ্কাশিত হতে বাধা দেয়। শাখা নদীর আধিক্য, এই অঞ্চল নদী অনেকগুলি শাখা নদীতে বিভক্ত হয়ে পড়ে এবং মোহনার কাছাকাছি জোয়ার ভাটার প্রভাবেও জলের উচ্চতা বাড়ে, ফলে বন্যার সম্ভাবনা তৈরি হয়। এগুলোই হচ্ছে মেন কারণ। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি, 3 থেকে কোশ্চেন দেখো, আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লিখতে পেরেছি। আগ্নেয় শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, এটা একটা কাঠিন্য হয়, মানে শক্ত হয়, কঠিন হয়। এই শিলা অত্যন্ত শক্ত এবং ভারী হয়।
দু নম্বরে কেলাসিত গঠন, আগ্নেয় শিলা সাধারণত কেলাসিত বা দানাদার প্রকৃতির হয়। পাশে একটা ছবি দেওয়া আছে, লক্ষ্য করো, কেলাসিত বা দানাদার প্রকৃতির হয়। স্তরায়নহীনতা, অর্থাৎ স্তর স্তর থাকে না, আগে যে একটা ছবি দেখলে স্তর স্তর থাকে সেরকম থাকে না, যেটা হচ্ছে বেলে পাথর বা পাললিক শিলাতে দেখা যায়। পাললিক শিলার মতো এই শিলায় কোনো স্তর বা স্তরায়ন লক্ষ্য করা যায় না। জীবাশ্মের অভাব থাকে, অত্যাধিক তাপে গঠিত হওয়ার কারণে এই শিলায় কোনো জীবাশ্ম বা ফসিল থাকে না। ছিদ্রহীনতা, এই শিলা বেশ নিরেট হয়, এই জন্যই তো ভারী হয়, এবং এর মধ্যে ছিদ্র বা রন্ধ্র খুব কম থাকে, তাই জল সহজে প্রবেশ করতে পারে না। এবারে ক্ষয় প্রতিরোধ, শক্ত হওয়ার কারণে এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এগুলো হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশকে অন্ধকাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এই কোশ্চেনটা অনেকবার পড়েছো, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। আফ্রিকা মহাদেশকে অন্ধকাচ্ছন্ন মহাদেশ বলার মূল কারণগুলি নিচে দেওয়া হলো। একটা হচ্ছে ভৌগোলিক দুর্গমতা, আফ্রিকার অধিকাংশ অঞ্চল ঘন অরণ্য, বিশাল মরুভূমি এবং বন্ধির ভূপ্রকৃতি দ্বারা ঘেরা ছিল, যা বহির্বিশ্বের মানুষের প্রবেশের জন্য অত্যন্ত কঠিন ছিল। অজানাকে জানার অভাব, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত এই মহাদেশের অভ্যন্তরভাগ স্পষ্ট ধারণা বা জ্ঞান ছিল না। প্রাকৃতিক পরিবেশ, এখানকার অস্বাস্থ্যকর জলবায়ু, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে ইউরোপীয় পর্যটকরা সহজেই মহাদেশে প্রবেশ করতে সাহস পেতেন না। মূলত সভ্য জগৎ থেকে দীর্ঘকাল বিচ্ছিন্ন এবং অজানা ছিল বলেই এই অন্ধকাচ্ছন্ন মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট বলা হতো। আগের ভিডিওগুলো বা আগের স্কুলের ভিডিওগুলো দেখে এলে তোমরা বুঝতে পারবে, আরো কিছু কিছু পয়েন্ট আমি দিয়েছিলাম, দেখে আসতে পারো। এবার নেক্সট 6 দাগের কোশ্চেনগুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলো অনধিক 40টি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে। 1 নম্বরে মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। আগে অনেক কোশ্চেন পড়েছে মানব জীবনে নদীর প্রভাব, সমতল ভূমির প্রভাব, এখানে চেয়েছে পর্বতের প্রভাব। এটা দেখে নাও। মানব জীবনে পর্বতের প্রভাব অপরিসীম, নিচের গুরুত্ব আলোচনা করা হলো। একটা হচ্ছে নদীর উৎস। পর্বত হিমবাহ বৃষ্টির জল সঞ্চয় করে অনেক বড় বড় নদীর উৎস হিসেবে কাজ করে, যা পানীয় জল ও কৃষিকাজে সাহায্য করে। পর্বত হিমবাহ, গঙ্গা, যত রকমের নদী, সমস্ত বেশিরভাগই নদী পর্বত থেকে সৃষ্টি হয়েছে বা হিমবাহ থেকে। জলবায়ু নিয়ন্ত্রণ, পর্বতমালার শীতল বায়ু প্রবাহে বাধা দিয়ে বা বৃষ্টিপাত ঘটিয়ে কোনো অঞ্চলে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ আহরণ, পর্বত থেকে আমরা কাঠ, ভেষজ উদ্ভিদ, বিভিন্ন খনিজ সম্পদ পেয়ে থাকি। পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে পর্বত হচ্ছে পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এটাই হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব। আমরা যে সমস্ত নদীর জলকে ব্যবহার করি তার উৎস হচ্ছে সমস্ত পর্বত, জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে। যেমন হিমালয়, আমাদের কি হচ্ছে, হিমালয় যদি না থাকতো আমাদের আন্টার্কটিকার মতো প্রায় হয়ে যেত ভারতবর্ষ, কারণ শীতল বাতাসকে হিমালয় আটকে দেয়। সম্পদ আহরণ করতে পারি, পাহাড়ি অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ সঞ্চিত আছে। পর্যটন, এখানে অনেকেই ঘুরতে বা বেড়াতে যায়। এর অথবা কোশ্চেন দেখে নাও, উচ্চ প্রবাহী নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দিতে বলেছি। এই কোশ্চেনটাও অনেকবার হয়েছে, আগের ভিডিওগুলো দেখতে পারো। উচ্চ প্রবাহী নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আই ও ভি আকৃতির উপত্যকা। পার্বত্য অঞ্চলে নদীর স্রোতে অত্যন্ত প্রবল থাকে, ফলে নদীর গর্ভে নিম্নক্ষয় বেশি হয়। এর ফলে নদী উপত্যকা সংকীর্ণ, গভীর ও ইংরেজি আই অক্ষরের মতো দেখায়। কালাক্রমে পার্শ্বক্ষয় হলে কি হয়, তা ভি আকৃতি ধারণ করে। এবারে হচ্ছে গিরিখাদ ক্যানিয়ন, পাশের ছবিগুলো দেওয়া আছে দেখবে। প্রথমে কি হচ্ছে, আই আকৃতির হচ্ছে, তারপরে দেখো 2 নম্বর ছবিতে দেখো পাশের গুলা ক্ষয় করার সৃষ্টি করেছে, 3 নম্বরে দেখো একটু একটু ক্ষয় করতে করতে 4 নম্বরে দেখো ভি আকৃতি ধারণ করেছে। এবার দেখো গিরিখাদ ক্যানিয়ন। গিরিখাদ আর্দ্র পার্বত্য অঞ্চলে নদী প্রবল নিম্নক্ষয়ের ফলে সৃষ্ট অত্যন্ত গভীর ও সংকীর্ণ উপত্যকাকে গিরিখাদ বলে। পাশের ছবিটা দেওয়া আছে দেখো, গিরিখাদ ক্যানিয়নের পাশে। ক্যানিয়ন কি শুষ্ক অঞ্চলে, এটা হলো গিরিখাদ। পাশের যে প্রথম ছবিটা গিরিখাতের ছবি, আর তারপরে যে লাল রঙের যে ছবিটা ওটা হচ্ছে ক্যানিয়ন। শুষ্ক মরুপ্রায় অঞ্চলে বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় হয় না, সেখানে কি হয়, নদী কেবল নিম্নক্ষয় করে অত্যন্ত গভীর ও সংকীর্ণ যে উপত্যকা তৈরি করে তাকে ক্যানিয়ন বলে, যেমন গ্র্যান্ড ক্যানিয়ন। পাশের ছবিটা দেওয়া আছে লাল রঙের যে ছবিটা। এবার 3 নম্বরে কি তৈরি হয়, জলপ্রপাত তৈরি হয়। নদীর পথে কঠিন ও কোমল শিলা আড়াআড়ি ভাবে যখন অবস্থান করে বা লম্বালম্বি ভাবে অবস্থান করলে কোমল শিলা দ্রুত ক্ষয় পেয়ে ধাপ সৃষ্টি হয়, ফলে নদীর জল ওপর থেকে নিচে প্রবল বেগে আছড়ে পড়ে। ছবিটা দেখতে পাচ্ছ, ওপর থেকে নিচে প্রবল বেগে আছড়ে পড়ছে, কারণ কোমল শিলা ক্ষয় হয়ে গেছে। একে জলপ্রপাত বলে। আর এই জলপ্রপাত থেকে কি হয়, নদীর তলদেশে অবকর্ষ প্রক্রিয়ায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। ঘূর্ণ স্রোতের প্রভাবে বাহিত প্রস্তরখণ্ডের ঘর্ষণে এই গর্তগুলি ক্রমশ বড় ও গভীর হয়ে কি হয়, মন্থকূপ সৃষ্টি হয়। পাশে এই ছবিটা দেওয়া আছে,
ওই গোল গোল হয়ে সব মন্তক্য অনেক গভীর হয় ওগুলো, যে পট হোল বলা হয়। কি কারণে হয়? নদীর তলদেশে অবকর্ষ বলকে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় ঘূর্ণস্রোতের প্রভাবে। এবারে দেখো, নেক্সট দেখো 5 নম্বরে শৃঙ্খলিত শৈলশিরা তৈরি হয়, ইন্টারলকিং স্পোর্টস দেখে বলছি। পার্বত্য অঞ্চলে নদী কঠিন শিলাকে এড়াতে এঁকে বেঁকে প্রভাবিত হয়। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের খাঁজগুলি একে অপরের মধ্যে ঢুকে আছে। ওই পর্বতকে দূর থেকে লক্ষ্য করো, এবং নদীতে অদৃশ্য হয়ে যাচ্ছে, একে শৃঙ্খলিত শৈলশিলা বলা হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার 2 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি কি কি? একটা হচ্ছে অক্ষরেখা। নিরক্ষরেখার কাছাকাছি এখানে উষ্ণতা সবচেয়ে বেশি অনুভূত হয়। মেরুর দিকে নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণ মেরুর দিকে যাওয়া যায়, সূর্যের তীর্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমতে থাকে। তাহলে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত বলে এখানে তাপমাত্রাটা বেশি হয়। সমুদ্র থেকে দূরত্ব। উপকূলীয় অঞ্চলে সমুদ্রের বাতাসের প্রভাবে তাপমাত্রা খুব বেশি বাড়ে না, আবার খুব কমেও না। স্থলভাগে সমুদ্র থেকে যত দূরে হয় অভ্যন্তরীণ অঞ্চল, সেখানে শীত ও গরমের পার্থক্য তত বেশি হয় বা চরম ভাবাপন্ন প্রকৃতির হয়। সমুদ্র স্রোত, সমুদ্রের মধ্যে দিয়ে বিপুল জলরাশি নির্দিষ্ট পথে প্রভাবিত হয়, তাই হলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উষ্ণ বা শীতল দুই প্রকারই হতে পারে, যা পার্শ্ববর্তী উপকূলের তাপমাত্রাকে প্রভাবিত করে। উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। সাধারণত প্রতি 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা বাড়ে 6 সেন্টিগ্রেড হারে কমে যায়। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা এই অ্যান্সারটা দেখো, তাও এর পরের ভিডিওতে আমি আরেকটু মডিফাইড করে দেওয়ার চেষ্টা করবো অ্যান্সারটা। ওকে, ঠিক আছে? এই কারণগুলা এর সঙ্গে উপযুক্ত, কিন্তু লেখাটা ঠিকঠাক লাগছে না আমার। এর পরের ভিডিওতে হচ্ছে আরেকটু মডিফাইড করে আমি দেওয়ার চেষ্টা করব। এর অথবা কোশ্চেন দেখো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। মাটি সৃষ্টির নিয়ন্ত্রক সমূহ। ভবিষ্যতের শিলা 1 নম্বরে। ভবিষ্যতের মাটির প্রকৃতি শিলার ধরনের উপর নির্ভর করে। জলবায়ু। উষ্ণ ও বৃষ্টিবহুল অঞ্চলে মাটি দ্রুত তৈরি হয় এবং গভীরতা বেশি হয়। শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরিতে সময় লাগে। 3 নম্বরে হচ্ছে ভূপ্রকৃতি। খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম থাকে, কিন্তু সমতল বা কম ঢালু স্থানে ধীরে ধীরে মাটির স্তর জমা হতে পারে। জীবজগৎ। পিঁপড়ে, কেঁচো বা সাপের মতো প্রাণীরা মাটিকে আলগা করে এবং জলে ও বাতাস চলাচলে সাহায্য করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। সময়। মাটি একদিনে তৈরি হয় না, এটি তৈরি হতে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ বছর সময় লাগতে পারে। পাশে একটা সয়েল ফরমেশনের ছবি দেওয়া আছে, আস্তে আস্তে স্তরে স্তরে সঞ্চিত হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতটুকুই পর্যন্ত, খুব ভালোভাবে পড়ো। আর ওই যে আফ্রিকা মহাদেশের যে কোশ্চেনটা বললাম, ওইটা পরের দিন আরও মডিফাইড করে অ্যান্সার দেবো। আর কিছু কিছু কোশ্চেন কমন আছে, সেগুলো আলাদা কিছু পয়েন্ট আছে, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। আর ভালো যদি লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করবে, কোনো কিছু বুঝতে না পারলে লাইকটা করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। টাটা।